মাস ১৭ দিন পরে জামিন দিল এবং দেওয়ার পর আমার শুধু একটা গায়ে গেঞ্জি ছিল এবং একটা লুঙ্গি ছিল। এদিকে তো খুবই যে কি করব? তো বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আব্বু-আম্মু বলতেছে, "কি করবি? এখন আর ভার্সিটির প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই।" তো আমি ওই লুঙ্গি আবার গেঞ্জি পরে হলো ঢাকা চলে আসছি। আইসা এক ভাইকে ফোন দিছি যে, "আমার তো এটা আ কমপ্লিট করতে হবে হুম, ভার্সিটির হুম। পরীক্ষা।" তো পরবর্তীতে আমি ২-৩ দিন পরে হলো এই আমাকে আবার খুঁজতে আসছে, গ্রেপ্তার করে আসছে। অর্থাৎ যাদেরকে একবার থানায় নিয়ে হুম। যায়, তাদের ওই মামলা ধরে ওরা কোথায় আছে, কোথায় কি খোঁজ লাগিয়ে তাদেরকে আবার খুঁজতে যায়। তো তারপরে হলো তখন ডিবি পাঠাইছে। আমি বললাম, "ভাই কয়েকদিন আগে না আমাকে আপনি নিলেন। এখন আমি কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা দিব।" তো ডিবির যিনি ধরতে গিয়েছে, "ঠিক আছে ছেলেটাকে ছাইড়া দে। ছেলেটার হয়তোবা ভার্সিটির অনেক ডেডিকেশন, ওকে ছাইড়া দে।" তো পরে আমাকে ছাইড়া দিছে। তো কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা হলো। আমার মনে আছে আমি উদয়নে আমার কেন্দ্র পড়েছিল। তো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। পরীক্ষার দিন আসলে সবাই খুব আল্লাহর কাছে বেশি কাছে চলে যায় পরীক্ষার সময়। পরে রেজাল্ট দিল। আমাকে তো সবাই ফোন দেওয়া শুরু করছে যে আমার সিরিয়াল আসছে ১১। তো আমার আমি এটা নিয়ে আমি বুঝতেছিলাম না যে ১১তম সিরিয়াল। এখন সবাই আমাকে ফোন দিচ্ছে কংগ্রাচুলেশন। আমি হুম। বললাম ভার্সিটিতে পরীক্ষা দিছি এটা কি? আর আমার তো এদিকে মন খারাপ আচ্ছা এবার তো আমি এই জেল-টেলের কারণে ফার্স্ট হইতে পারলাম না। এটা খুবই আমার মন খারাপ। তো আমার এক ইউনিটে ২৯তম আসছে, আরেক ইউনিটে ১১তম ১১ আসছে। তম ঘ আচ্ছা। ইউনিটে ১১তম আসছে। তো পরের দিন হলো আব্বু ফোন দিল যে, "তোর ছবি তো পত্রিকায় দেখতেছি।" তখন কোচিংয়ে যারা একটু ভালো সিরিয়ালে হুম। থাকতো তাদের ছবি পত্রিকায় আসতো। কোন কোচিং থেকে এটা? ফোকাস থেকেই? আমি তো সব কোচিংয়ে ছিলাম। সব কোচিংয়ে আমার ছবি দেওয়া ক্রেডিট শুরু নিয়ে করছে। নিছে সবাই। ক্রেডিট নেওয়া শুরু করছে সবাই। পরে হলে এক ভাই বড় ভাই ফোন করলো হুম। আমার এলাকার যে, "তুই হলে আয়।" হলে উনি আইসা বলতেছে, তুই একটা সাইন দিতে হবে।" আমি বললাম, "কিসের সাইন?" বলতেছে, "একটা কোচিং সেন্টার ফোন দিছে, তোর টাকা দিবে, তুই সাইন দিলে আমি অর্ধেক নিলাম, তুই অর্ধেক নিবি।" ছাত্রলীগের ভাই। আমি বললাম, "ভাই এগুলা তো আমি নাই।" কত টাকা বলছিল ভাই? আমি মনে হয় তৎকালীন সময়ে কোচিং থেকে ৳৭০,০০০ পাইছিলাম। একটা কোচিং দিছিল, আমাকে পরে একটা ল্যাপটপ কিনেছিলাম এটা দিয়ে। আচ্ছা। না ওই যে এবং বড় ওরা ভাইয়ের অফার কত টাকা ছিল? বড় ভাইয়ের অফার ছিল। হ্যাঁ, ভালোই ছিল। এমনি আমি কোনো কোচিংয়ে আমার নিজের নাম অথবা হুম, অন্য কিছু ডিরেক্টলি বিক্রি অর্থাৎ চুক্তি করলে একটা কোচিং এর সাথে করতে হয়। এই যে কোচিংগুলা যেভাবে হুম, ফার্স্ট সেকেন্ড দেখায় এগুলা কিন্তু স্ক্যাম একটা। ওরা জানেও না, বাসায় আসে জোর করে একটা মিষ্টি খাওয়ায় ছবি হুম। তুলে বলে ও ফার্স্ট আমাদের কোচিংয়ে ছিল। অথবা দেখা গেছে ওই যখন ইন্টারমিডিয়েটে থাকা হয় একটা ফর্ম পূরণ করা হয়। কে ভার্সিটি প্রিপারেশন নিবো ওটা দিয়ে দেখায় যে আমাদের কোচিং এর হুম, স্টুডেন্ট। হুম, হুম। বাংলাদেশের কোচিং ব্যবস্থাটা ফুল একটা স্ক্যাম। তো পরবর্তীতে ভার্সিটিতে আসলাম। আ আসার পরে তো আ আমি তো ঢাকাতে তো আমার হুম, বাসা নাই। আমার হলে উঠতে হবে। হলে উঠলাম এবং আমার ওই ভাইবা ছিল। তো ভাইভাতে হলো অনেকগুলা স্যার বসেছিল। তো আমার যে সিরিয়াল এটার জন্য ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং সবই নিতে পারতাম। তো আমাকে এক ম্যাম বলতেছিল যে, "কি বাংলাদেশে পরিবর্তন হইছে, আমাদের কি পছন্দ হয় না?" পরে আমি অনেক চিন্তা করলাম যে, এই ম্যাম এটা বলতেছে কেন? পরে বললাম, "আমি আপনি কোন ডিপার্টমেন্টের?" বলল যে, "ভাইবার মধ্যে।" বললাম, "আমি মার্কেটিং ডিপার্টমেন্ট।" আমি বলছি, "ঠিক আছে ম্যাম, আমি তাহলে মার্কেটিং এ নিচ্ছি।" আমি এখন যে বাসায় থাকি, ওই বাসাটা হলো ম্যাম থাকতো এখন। আ একটা বাসার ফার্নিচার-টার্নিচার সবকিছুই ম্যাম আমাকে দিয়ে গিয়েছে। আপনি এখনো থাকেন ওখানে? হ্যাঁ, এখন যেখানে থাকি ওই ম্যামের ম্যাম কি থাকতো। বাইরে? ম্যাম বাইরে চলে গিয়েছে এবং ম্যাম তৎকালীন সময়ে বিএনপির ২ জন সিনেট সদস্য ছিল, হুম। ১ জন উনি ছিল। উনি আমাদের ক্লাসে মানে সবচেয়ে ভালো একজন ম্যাম ছিল। সবাই যাকে পছন্দ করত। কি নাম হুম, ম্যাম? আফরিন ম্যাম। তো আমি মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হলাম। পরে হুম, হলে উঠলাম। আমার হল অ্যাটাচমেন্ট পেলাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো জিয়াউর রহমান হলের সামনে জিয়াউর রহমানের একটা বড় ছবি কিন্তু লাগানো আছে। পরে আমি একটু তাকায় আছি জিয়াউর রহমানের ছবি এবং পরবর্তীতে আমি জিয়াউর রহমানের অনেক হিস্ট্রি পড়লাম, বই পড়লাম। তো এখানে দেখি আরেক জেল। মানে যখন হলে উঠলাম, এক ক্রমে ৪০ জন এবং আমি একদিন ওয়াশরুমে গিয়েছি, এসে দেখি আমার জায়গা নাই। তো আমি আবারই নামাজ পড়তাম, মসজিদে যাই, দেখি পোলাপান এমনি আমার দিকে তাকায়। আমি বললাম, "কি হয়েছে বুঝতেছি না।" পরে বলল যে, "সবাই শিবির সন্দেহ করে।" পরে আমার এলাকার একটা বড় ভাই ছিল হলে, ভাইকে যায়া বললাম, "এই অবস্থা।" তো ভাই বলল, "ঠিক আছে, আমি তো ছাত্রলীগ করি, আমি সবাইকে বলে দিব, তোকে কেউ কিছু বলবে না।" কিন্তু প্রোগ্রাম বন্ধ হয় না। অর্থাৎ আমি তো বিবিএতে ছিলাম, আমাদের হুম। ক্লাস, প্রেজেন্টেশন অনেক প্রবলেম ছিল যেগুলো হলো আ এই ছাত্রলীগের আসলে আন্ডারে থেকে এটা করা ইম্পসিবল ছিল। তারপরেও আমরা প্রত্যেকদিন ধরে আমাদের হলো প্রোগ্রামে নিয়ে যেত। আমার খুবই বিরক্ত লাগতো এই প্রোগ্রামগুলাতে। নিয়ে হলো মুজিবের স্লোগান দিত, ছাত্রলীগের স্লোগান দিত। তো মানে এত মাথা মোটা, মাথার মধ্যে কোনো কিছুই ছিল না। তো আমি পরে চিন্তা করতেছিলাম কি করা যায়? পরে একদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। হুম, প্রোগ্রামের পরে আমরা সবাই আ আ আসতেছিলাম হলের মধ্যে। তো প্রত্যেককে দেখি ছাত্রলীগের তৎকালীন সেক্রেটারি হলের বেল দিয়ে বাড়ি দিচ্ছে।
এবং যারা আসার যায়নি। সময় এবং বলতেছে যে তোরা প্রোগ্রামে ছিলি, প্রোগ্রামের স্লোগান জোরে দেস নাই কেন? তো আমি বলতেছিলাম ভাই এই স্লোগানটা তো যেটা দিচ্ছেন এটা জোরে করে আপনি কি জোর করে আমাকে প্রোগ্রাম করে দেন? তো আমরা আরো জোর করে অনেকগুলা বাড়ি দিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল হায়দার, সাইকোলজিতে পড়ে। ও বলে যে এই স্লোগান আর দিতে পারবো না। পরে ওরে এমনভাবে আঘাত করছে ওর এখনো সাইকোলজিক্যাল প্রবলেম মাথায়। হায়, হায়। ব্রেইনে প্রবলেম হয়েছিল। তো আমরা এমন অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছিলাম হলে এবং হলে আমি ৫-৬ বছর ছিলাম। হুম। ওই সময় তো ছাত্রলীগের অনেক আন্দোলন কিছু হচ্ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। তো পরে আমার একদিন বিরক্ত হইছে আমি শুয়েছিলাম। আ তো ছাত্রলীগের একটা ছেলে এসে বলতেছে, "এই সুরে বাচ্চা প্রোগ্রামে যাবি না কেন?" তো পরবর্তীতে আমি বললাম, "আল্লাহ আমি কই মানে একটা ভার্সিটিতে পড়তে আসছি, একটা আমারই একটা ব্যাচমেট আমাকে গালি দিচ্ছে।" পরবর্তীতে আমি চিন্তা করছি না এই জেল থেকে তো মুক্তি পাইতে হবে। পরে আমি আমার সবকিছু নিয়ে আমি টিচারের কাছে গিয়ে বলছি যে, "স্যার আমার এই অবস্থা।" তো টিচারও বলতেছে, "এই অবস্থার মধ্যে ভার্সিটি চলতে হবে। তুমি পড়া থাকলে থাকো, না থাকলে নেই।" এখন আমি যে বাহিরে গিয়ে থাকবো ওই টাকা পয়সা আসলে আমার নাই। আমি তো খুবই গ্রাম থেকে একজন হুম, হুম। আ আ ফ্যামিলি। আমার ঢাকায় নাই, কেউ নাই। আমি হলে আছি এবং আমার খুবই মধ্যবিত্ত পরিবারের আমি ছেলে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম এই ছাত্রলীগ আমি করব না। এই ছাত্রলীগের প্রোগ্রামে যাব না। পরে আমি বুঝলাম যে এই ছাত্রলীগের বিরুদ্ধে কোন সংগঠন আছে। পরে আমি টিএসসিতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম। পরে ছাত্রদলের খোঁজ পাইলাম। ওরও দেখি একই ক্যারেক্টার। আর হল থেকে তো দেখে আসছি জেল থেকে দেখে আসছি। একই ক্যারেক্টার ওরা রাজনীতি না। তো কয়েকজন বলল যে, "তুমি ছাত্রদল করবা কারওয়ান বাজারে কিছু, কিছু ভাই মাছ ব্যবসা করে। তোমার একটা ব্যবস্থা করে দিবে। তুমি মাছ ব্যবসা করতে পারবে।" আমি কই, "মাছ ব্যবসা আবার কি?" বলল যে, "কারওয়ান বাজারে স্পেস বিক্রি হয়। হুম। ধরেন একটা মাছের দোকান বসাতে ৳৫,০০,০০০ প্রয়োজন হয়। তো উনারা অনেকে এই ব্যবসাগুলা মিলে করে। বিভিন্ন জায়গায় দোকান বসায়।" আমি বলছি, "ভাই এই পলিটিক্স আমি করতে পারব না।" পরে আ আমি যারা টিএসসিতে বাম সংগঠন ছিল, হুম। ওদের সাথে যোগাযোগ করলাম। ওদের প্রবলেম হলো ওরা ধর্ম নিয়ে অনেক বেশি অ্যালার্জি। পরবর্তীতে আমি বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলাম আরকি। তো আমি পরে ছাত্রলীগের যে সেক্রেটারি মধুতে বসে আছে, আমি যায়ে বললাম যে, "ভাই আপনার এই সংগঠন আমি আর করব না। কালকে থেকে আপনার যা মন চায় তা আমাকে কইরেন।" তো রাতে আমারে ডাকলো, "তোর মাথা কি পাগল হইছে? তুই আমারে এরকম থ্রেট দিছিস?" আমি বললাম, "পাগল হই নাই, তবে এই অত্যাচার আমি আর সহ্য করতে পারব না।" ভাইয়ের নাম কি ছিল? মোতায়েন হোসেন প্রিন্স। ও আচ্ছা। পরে হুম। ছাত্রলীগের সেক্রেটারিও হয়েছিল হুম। বিশ্ববিদ্যালয়ে। তো পরবর্তীতে বলছে যে, "এই ও ক্র্যাক হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, ওরে কিছু বলা যাবে না।" তো আমার বলছে, "তোরে যদি মাইর দিই তুই কি করবি?" আমি বলছি, "আমি বিসির বাসার সামনে গিয়ে মশারি এবং আমার বইপত্র নিয়ে চলে যাব। যে উনি একটা ছেলে নিরাপত্তা দিতে পারে না, উনি কেমন ভার্সিটি চালায়।" তো পরে ছাত্রলীগ একটু থামছে, "ওরে কিছু বলিস না। ও কোন কাজ করে ফেলে আমরা বিপদে পড়ব।" পরে আমি ক্যাম্পাসে যাওয়া শুরু করলাম, অনেক ভাইয়ের সাথে আড্ডা দেওয়া শুরু হুম, হুম। করলাম, যারা বই নিয়ে একটু পড়াশোনা করে। তখন সুন্দরবন আন্দোলন শুরু হয়েছিল যে সুন্দরবন রক্ষা করতে হবে। হুম। ভারতের সাথে একটা অসম চুক্তি হয়েছিল। ওইটা নিয়ে আমি মুভমেন্ট করলাম। দেখলাম যে অনেক ভাই ভালো পড়াশোনা করে। তারপরে হলো পাটকল শ্রমিকদের আন্দোলন শুরু হুম। হয়েছিল। পরে এক ভাই আমাকে বুদ্ধি দিল যে ডাকসু আন্দোলনটা হইতেছিল। আমি বললাম, "ডাকসু আ এটা আবার কি?" বলল যে, "এই যে আমাদের এখানে একটা নির্বাচন হয়, স্টুডেন্টদের বডি থাকে।" তো একটা সময় পরবর্তীতে ডাকসু আন্দোলনও শুরু করলাম। পরবর্তীতে ডাকসুটা তো ১৮ সালের পরে হলো এবং ওই সময় অনেকগুলা যেমন আমরা প্যালেস্টাইনের আন্দোলন হুম। করেছিলাম। প্যালেস্টাইনের যে কাশ্মীরের আন্দোলন করেছিলাম। কাশ্মীরের হলো আজাদির আন্দোলন হলো আমাদের খুবই ইন্টারেস্টিং ছিল। এক রাতে হলো এই কাশ্মীর নিয়ে প্রোগ্রাম নামাবো। আমরা প্রোগ্রাম নামানোর পরে সেখানে ইউনিয়নের অনিকদাকে ডাকলাম। যে উনি বলল, "ঠিক আছে কাশ্মীর নিয়ে তো আমিও প্রোগ্রাম করতে পারি।" হুম। আসলো। আসার পরে হলো উনি বাম করে বাট স্লোগান দিল যে, "কাশ্মীরের আজাদি আমরা চাই।" এখন আমরা এই প্রোগ্রাম করার পরে পাকিস্তানের জামায়াতুদ দাওয়ার যে লস্করে তাইয়্যেবা সে প্রধান বলল যে, "বাংলাদেশের ছাত্ররা হলো কাশ্মীরের আন্দোলন করতেছে।" আমরা ওকে চিনিও না, জানিও না। এটা বলার পরে তো এখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে খুঁজতেছে। আমরা হলো সবগুলা পালায়া গেছি ক্যাম্পাস থেকে। মানে আমরা একটা কাজ করি, ওরা ওইখান থেকে কোথা থেকে কেউ সমর্থন জানায়। এখন এটা তো হুম। প্রবলেমেটিক। আমরা কাশ্মীরের যে প্রবলেম এটার সাথে সংহতি জানাচ্ছি আমাদের জায়গা থেকে। এবং প্যালেস্টাইনের যে মুভমেন্ট গুলো হচ্ছিল সেগুলোতেও আমরা সংহতি প্রকাশ শুরু করলাম। এখানে প্রোগ্রাম করা শুরু করলাম। তখন থেকে আন্দোলনে রাজনীতি এবং এটাতে আমার হাতেখড়ি শুরু করা। অর্থাৎ ওই ছাত্রলীগের বিরুদ্ধে যে প্রচেষ্টা করে আমরা বের হইলাম। ছাত্র শিবিরের সাথে তখনো পরিচয় হয় নাই? যে আপনি যে বামে যাচ্ছেন, ছাত্র ছাত্র দলে যাচ্ছেন? শিবিরের সাথে হলো আমরা যখন দারুন নাজাতে পড়ি তখনই হুম। পরিচয় হয়েছিল এবং যখন জেলে ছিলাম তখন একটু বেশি হুম। পরিচিত তো হয়েছিল। আপনি কি ছাত্র শিবির করতেন? ছাত্র শিবির তখন হলো কর্মী হয়েছিলাম এবং কর্মী হয়েছিলেন। কর্মী হয়েছিলাম। এবং তখন যে মানে আমার কাছে আমি তো থিওলজিক্যাল স্কুলে ছিলাম। আমি হুম। ছাত্র শিবিরের যে মিটিং মিছিল এগুলা বুঝতাম না। আমি হলো মওদুদি কি, ইসলামিক আন্দোলন হুম। কি ওইটা বুঝতাম। কিন্তু ক্যাম্পাসে এসে যে মানে আমরা বিবিএ ফ্যাকাল্টিতে বা ছাত্র শিবির এখানে খুবই যে অ্যাক্টিভ এরকম হুম। ছিল না।
এবং ক্যাম্পাস লাইফে ছাত্র শিবির ওই সময় অত বেশি অ্যাক্টিভ ছিল না। আপনি তো